হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আজ সকালে 6:30 নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ফেলে একটু এক্সারসাইজ করেছিলাম। তো এই মুহূর্তে 7:30 মতো বাজে। বাবু আর মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে বলে ঘরের বাসি কাজে হাত দিয়েছি। একটু তাড়াহুড়ো আছে, একটু বাজার যাব। এরপরে যদি বেশি দেরি হয় বাবুও কাজে বেরিয়ে যাবে, আমার আর কাজটাই হবে না। তো তাড়াতাড়ি ঘর বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ ওরা এতক্ষণ ঘুমাচ্ছিল। তো আমি ছাদেই ছিলাম। ঘুম থেকে না উঠলে বিছানাপত্র তুলতে পারি না, বাসি কাজকর্মও করতে পারি না, কারণ ঘরে আলো জ্বালতে লাগবে। চলছিল বলে জানলা দরজাগুলো কিছু তো খুলিনি, পর্দাটাও সরাইনি। ভীষণ তাপ আসে কাচের জানলা। আর এই মুহূর্তে দেখো বাইরে কি প্রচণ্ড রোদ। 7:30 বাজে, কে বলবে সকাল। ঘরে এখনও এসি চলছে। ফ্যানটা অফ করে দিয়ে আমি ঘরের কাজকর্মগুলো করেছি। তো চলো বেরিয়ে পড়েছি, শ্যামনগর বাজারে যাচ্ছি। মাছ কিনতে লাগবে, ফ্রিজে মাছ একদমই বাড়ন্ত। আর আমাদের এখানকার আতপুরের বাজারে আজকে সেরকমভাবে মাছ টাছ বসেনি, সোমবার। তো সেই জন্য শ্যামনগর বাজারে এসেছি। তো কিছু মাছ টাছ কিনে নিয়ে ফ্রিজে রেখে দিলে পরে বেশ কয়েকদিনের জন্য নিশ্চিন্তে থাকা যায়। ওর পক্ষে প্রত্যেক দিন বাজারে আসা তো সম্ভব হয় না। এর ব্যবসার কাজ একা হাতে যেহেতু করে, কখন কোন সময় কোথায় ব্যস্ত হয়ে পড়ে বলা যায় না। আমাদের শ্যামনগর বাজারেও খুব বেশি মাছের দোকান আজকে বসেনি, সোমবার বলে অনেকে বলছে মাছালা বসেনি। তো যেটুকুনি যা প্রয়োজন ছিল ঘন্টাখানেকের মধ্যে কিনে নিয়ে বাড়িতে চলে এসে আগে ডিশওয়াশারটা আনলোড করছি। মাছগুলো এখন সিঙ্কে ওরকমভাবে প্যাকেট ধরেই রাখা রয়েছে। প্রত্যেক দিন রান্নাঘরের কাজকর্ম শুরু করার আগে ডিশওয়াশারটা আনলোড করে নিয়ে আমি বাসনগুলোকে জায়গায় গুছিয়ে তুলে নিই। তা না হলে যদি কোনো রকম কোনো বাসনের দরকার হয় তখন ডিশওয়াশার বারবার খুলে খুলে নিতে খুবই অসুবিধাজনক ব্যাপারটা। বাসনপত্র তো মোটামুটি গুছিয়ে তোলা হয়ে গেছে। এইবারে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে ফ্রিজে এগুলো রাখতে লাগবে। আর আজকে যেটুকুনি রান্না করব সেটুকুনি রেখে দিয়ে বাকি মাছগুলোকে ফ্রিজে তুলে ফেলি। তো মাছের মধ্যে আজকে কিনেছিলাম কাতলা মাছ, খুব বেশি না, 4 পিস মতো কাতলা মাছ কিনেছি। বেশ কিছুটা দেশি পাবদা মাছ ছিল, সেই পাবদা মাছ নিয়ে এসেছি। একটা গোটা ইলিশ মাছ, ডিম ভর্তি ইলিশ মাছ একটা কিনেছি। আর 7 পিস মতো চিতল মাছের পেটি কিনেছি। ব্যাস এই কয়েক রকমের মাছ আমাদের 3 জনের বেশ কয়েকদিন চলে যাবে। তো চলো মাছগুলোকে গুছিয়ে টুচিয়ে ভালো করে তুলে নিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব, কারণ এইভাবে সিঙ্কটা যদি আটকা পড়ে থাকে তাহলে অন্যান্য কাজ করতে অসুবিধাই হবে। 3 পিস চিতল মাছের পেটি বাইরে রেখে দিয়ে বাকি সমস্ত মাছগুলোর বক্সে করে আলাদাভাবে সমস্ত ফ্রিজে ভরে রেখেছি। আজকে দুপুরে বানাবো চিতল মাছের পেটির কালিয়া। তো জলখাবারে আজকে বানাচ্ছি রুটি আর আলু কুমড়ো ভাজা। আটা গতকাল রাত্রে মাখা ছিল আর কুমড়োটাও কেটে রেখেছিলাম গতকাল রাত্রে। এখন আলুটা কেটে নিয়েছি আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়ো ভেজেছি। আর সেটুকুনি আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সাদামাটা আলু ভাজার মতো আলু কুমড়ো ভাজা আর কি শেয়ার করব। তো শশা স্যালাডে দিয়ে সবাইকে জলখাবার সার্ভ করে দিয়েছি আর নিজেও খেয়ে নিয়েছি। বাবু বেরিয়ে গেছে নিজের কাজে, মামা নিজের মতো নিজে ওই ঘরে কোনো কাজ করছে হয়তো, বা মনে হয় বুক সেলফটা ওর গোছাচ্ছে। আমি তো কিচেনে রয়েছি। রুটি করার পরে চারিদিকে কাউন্টার টপে যেরকম আটার গুঁড়ো ছড়িয়ে পড়ে, তো যে কাপড়টার মধ্যে রেখে দিয়ে রুটি বানিয়েছিলাম সেই কাপড়টা ভালো করে ঝেড়ে নিয়ে ওই কাপড়টা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে ফেললাম। আর এই যে চিতল মাছ বাইরে বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম, খুব ছোট ছোট একটু আঁশ রয়েছে, সেটাকেও একটুখানি ভালো মতো ছাড়িয়ে নিলাম।
তো ছাড়িয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে চিতল মাছের পেটির কালিয়া খুবই সুস্বাদু হয়। আমি আগের কোনো একটা আমার ভিডিওতে চিতল মাছের পেটির কালিয়া কিভাবে বানাতে হয় সেই রেসিপি শেয়ার করেছি, তো সেই ব্যাপারে আজকে আমি আর কিছু বলছি না। তো এখানে কিছু মুদির জিনিস সকালবেলাতে বাজার করে আসার সময়তেই নিয়ে আসা হয়েছিল, তো এই প্যাকেটটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম। এখানে 4 প্যাকেট তেল, আর এখানে সাদা তেলের সাথে ময়দার প্যাকেট ফ্রি দিয়েছে। তো সেইটাই আমি দেখছিলাম যে প্রত্যেকটা প্যাকেটের সাথেই 500 গ্রাম করে এরকম ময়দা ফ্রি আছে, কিন্তু দোকান থেকে ভুল করে আমাকে একটা প্যাকেটই দিয়েছে ময়দার। তো সেইটা দেখে নিয়ে আবার ওকে ফোন করে জানালাম যে ওরা আরেকটা প্যাকেট দিতে ভুলে গেছে। আর এ মাসে যে তেলের প্যাকেট 4 প্যাকেট যে তেল আনা হয়েছে সেটা আমি রেখে দিচ্ছি আমার ওই বক্সে। তবে 4 প্যাকেট তেল আমার প্রতি মাসে লাগে না, 2.5 প্যাকেট কি 3 প্যাকেটের মধ্যেই আমার মাস চলে যায়। তবুও 1 প্যাকেট 1.5 প্যাকেট মতো তেল আমি এক্সট্রা এনে রাখি। কোনো সময় বাড়িতে কোনো রকম লোকজন এলে পরে যদি একটুখানি বেশি খরচা হয়, তো সেই মুহূর্তেই দোকানে থেকে না আনলে পরে যে আমার সংসারের কাজ চলবে না, এই জিনিসটা তো খুব একটা ঠিক নয়। তো তেলের প্যাকেট কেটে তেল ঢেলেছি, আর বাকি যেটুকুনি তেল ছিল সেই তেলটাকে কড়াইতে দিয়ে নিয়ে, আর এখানে দেখো যে হাত মোছাগুলো কাছাকাছি করা হয়েছিল সেটাকে কোনো রকমের দলা করে বাস্কেটের মধ্যে রেখে দিয়েছিলাম সকালে যখন তাড়াহুড়োর মধ্যে জামা কাপড় ভাঁজ করে গুছিয়েছি। আর তোমরা তো জানোই ওয়াশিং মেশিন আমার 1 দিন 2 দিন অন্তর চলে বলে জামা কাপড় ভাঁজ করার একটা বড় আলিশিকর কাজ আমাকে প্রত্যেক দিনই সারতে লাগে। তো ওই তাড়াহুড়োর মধ্যে আমি দলা করে নিয়ে বাস্কেটের মধ্যে রেখে দিয়েছিলাম। তো যতক্ষণ না এখানে কড়াইতে তেলটা গরম হচ্ছে সেই ফাঁকেতে আমি ওই হাত মোছাগুলোকে ভালো করে গুছিয়ে বাস্কেটে ভরে মাইক্রোওভেনের পরে রেখে দিলাম। আর এখানে মশলা করা হয়ে গেছে মাছ বানাবার। তো চিতল মাছের এই পেটিগুলো এতটাই বড়, কড়াইতে 1 পিস 2 পিসের বেশি করে ছাড়া ভাজা যাচ্ছিল না। তো একটুখানি সময় লেগেছে, ভাবছিলাম যদি ভেঙে যায়, শখ করে কেনা জিনিস যদি ওরকম ভেঙে যায় কারুর পাতে দিতেও বেশ খারাপ লাগে। নিজে খেলাম একটা আলাদা ব্যাপার, কিন্তু কাউকে খেতে দিতে ওরকমভাবে নিজের মনটা ভালো লাগে না ঠিক। তো যাই হোক, একটু সাবধানেই বানিয়েছি, আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজেছি। বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি বহু বছর হয়েছে। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে রান্না করতে লাগবে এই কথাটা শুনেই আমার আগে গায়ে কাটা দিত। মায়ের কাছ থেকে ডায়েরিতে করে লিখে নিয়ে এসেছিলাম কোন ডালেতে কী ফোড়ন দিতে হয়, কোন তরকারিতে কি বাটা মশলা লাগে, কচুর শাকটাই বা কেমন করে বানায়। কচুর শাকের কথা কেন বললাম বলো তো? আমি যে ওপার বাংলার মেয়ে, যদিও আমার বাবার জন্ম এখানেই, তবুও দাদু ঠাকুমা একটা তকমা তো আছেই ওপার বাংলার। তো কচুর শাক তো বানাতে জানতেই লাগবে, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। তো মায়ের কাছ থেকে শুনলেও মনে থাকতো না কিভাবে কি রান্না করব, তাই জন্যেই ডায়েরিতে লেখা আর কি। প্রথম ডায়েরিতে দেখে দেখে শ্বশুরবাড়িতে এসে রান্না করতাম, আর মাকে বলতাম কেমন করে মনে রাখো বলো তো। মা তখন বলতো করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়। কথাটা একদম খাঁটি কথা। শ্বশুরবাড়িতে এসে কি পেলাম বা না পেলাম তার হিসাব নাই বা করলাম, তবে রান্নার প্রশংসাটা আমি ভীষণভাবে কুড়িয়েছি। বাড়িতে আত্মীয় স্বজন যেই বা আসুক না কেন, বা আমার শ্বশুরবাড়িতে লোকজন সবাই আমার হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে। কোনো স্পেশাল কিছু রান্না হোক, তারা যখন বলতো যে জিনিসটা রুমি বানাবে, খুব মনে মনে একটা গর্ববোধ হতো। কোনোদিনও প্রকাশ করিনি কারোর কাছে, কিন্তু ভিতরে ভিতরে একটা আনন্দ হতো। যদিও আমি রান্নাবান্না যেটুকুনি যা করি, হয়তো এক তরকারি ভাত বানালাম, কিন্তু যে তরকারিটা বানাই খুব মন দিয়ে আনন্দ সহকারে যত্ন করে বানাই। তাই হয়তো অন্তরের ভালোবাসাটা মাখানো থাকে বলে হয়তো রান্নাটা সুন্দর হয়। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজ হয়ে গেল। মাছটা বানানো কমপ্লিট হয়ে গেছে। ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম আজকে সকালবেলাতে, ঘুম থেকে উঠেই কাছাকাছি হয়ে গেছিলো, জামা কাপড়টা মেলা হয়ে গেছে। আর ভাতের উতল এসে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, আর মাছটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। আর কাউন্টার টপটা আজকে একটু পরিষ্কারই আছে। আমার কাউন্টার টপ রান্নাঘরে পরিষ্কারই থাকে, কারণ আমি যখনই কাজ করি তখনই মুছতে থাকি। অপরিষ্কার জায়গায় রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। তবুও মাছটা যখন খালি করব
গ্যাসের ওভেনটা দিয়ে সমস্তটা ভালো করে পরিষ্কার করব। এখানে যে বাসনপত্রগুলো রয়েছে সেগুলো দুপুরে খাওয়া দাওয়ার পরেই ডিশওয়াশারে ভরে দেবো, আর রুটি করেছিলাম তাওয়াটা এই মুহূর্তে মেজে নেব। তো এত গরম লাগছে, মনে হচ্ছিল একটু ঘরে গিয়ে 10 মিনিট বসি, তারপরে বাকি কাজ করব। তো এখানে ঘরে এসে 10 মিনিট বসেছি, এখন চলে এসেছি আবার ছাদে। মেয়ের স্কুল ব্যাগটা ভিজিয়ে রেখেছিলাম সাবান জলে, তো সেটাকে ভালো করে কেচে নিয়ে ধুয়ে মেলে দিয়ে ঘর বারান্দা মুছবো। আর এই মুহূর্তে কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি, মানে কাউন্টার টপ মুছে চলে এসেছি। তবে গ্যাসের ওভেনটা দুপুরে খাওয়া দাওয়ার পরেই পরিষ্কার করব, ওটা হালকা হালকা গরম রয়েছে। ব্যাগটা কাচা হয়ে গেছে, এবারে ঘর বারান্দা মুছে নিয়ে আমি চলে যাব স্নান করতে। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তোমরা যারা অলরেডি কাজটা করেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং বন্ধুরা, আজকে 6:30 বেজে গেছে, একটু দেরি হয়ে গেছে সন্ধে লাগাতে গিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুতে একটু দেরি হয়েছে, চোখটা যে কখন টিভি দেখতে দেখতে লেগে এসেছিল টেরই পাইনি। তো তাড়াতাড়ি উঠে জামা কাপড় টাপড় ছেড়ে সন্ধেটা লাগিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। মাম্মা অনেকক্ষণ ধরে ওয়েট করছে বিকালবেলা চা খাবে বলে। বাবু যে কখন বেরিয়ে গেছে আমি টেরও পাইনি। তো জানি না, আজকে অনেক দিন পরে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি, তো ওরাও কেউ ডাকেনি আমাকে আর। তো যাই হোক, এখন চা বানাতে চলে এসেছি। মাম্মা আর আমার জন্য 2 কাপ চা বানিয়ে নেব, আর একটুখানি চিড়ে ভাজা মেয়েটা চাইলো, তাই ওকে একটুখানি চিড়ে ভাজা দেব। এবেলাতে রান্নাঘরে সেরকম কোনো কাজকর্ম তো থাকে না, বেশিরভাগ কাজটাই দুপুরবেলার মধ্যে আমি কমপ্লিট করে ফেলি। তো রাত্রিবেলাতে কয়েকটা রুটি বানাবো, আর আজকে আটা মাখতে হবে। আটা মেখে কয়েকটা রুটি বানাবো আর একটু আলু পটলের সবজি বানাবো। যেদিন যেদিন স্পেশাল কিছু বানাই সেদিন সেদিন একটু কাজ থাকে, তা না হলে বিকালবেলার দিকটা হালকাই থাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।